গুম একটা রাষ্ট্রের জন্য, 18 কোটি দেশের জন্য কোনো সমস্যা না, কিন্তু সমস্যা মব। আচ্ছা, এই যে মবগুলো হলো, একটা মানুষ হলো যার চেহারে বসে সে রাতে ঘুমাতে পারতেছে না। সমস্যা হলো দুর্নীতি তো পরের ব্যাপার, আমি তো কাজই পাচ্ছি না, আমার আয় নাই, রোজগার নাই, ইনভেস্টমেন্ট। এই জননিরাপত্তা অর্থনীতির কথা বলছেন, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার বিবেচনায় মানে ওইগুলো পরের ব্যাপার। আমাদের মেজর দুটো ব্যাপার হলো, আমাকে আগে ডাল ভাত খেতে হবে, আমাকে সুন্দর মতো ঘুমাতে হবে নিশ্চিন্তে, আমার মেয়েটাকে স্কুলে দিতে হবে, তাকে ফিরে নিয়ে আসতে হবে। পুরো জায়গাটাতে 18 কোটি মানুষের জীবনে যে অনিশ্চয়তা আসছে, এটা 1974 সনে বা 1973 সনে, এমনকি মুক্তিযুদ্ধের সময় এরকম অনিশ্চয়তা বাংলাদেশে ছিল না। ইউনুস যে জায়গায় ছিল অফিসিয়ালি সেই জায়গায় আছে। তো সেটা সবাই বুঝছে, বিএনপি কেন বোঝে নাই? না, বিএনপি বোঝে নাই এমনটি না, করে হয়তো বাড়ি খাওয়া চুরি করা আর কি, ফাঁসে গেছে আর কি, ফাঁসে গেছে। বৈঠক করছে অন্তর্গণে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূস, জানে কি ভিতরে কথা হয়েছে, 1.5 ঘন্টা কি কথা হয়েছে। আওয়ামী লীগ সরকারের 15 বছর আর গত 10 মাসের ফলে অপশাসন, আওয়ামী অপশাসন, 10 মাসের অপশাসন, পুরো যে পিলার গুলো রয়েছে রাষ্ট্রযন্ত্রের, যে করে দেখছেন এক করে, মানে ওটা সেটা এটা খারাপ। আগের যে 15 বছর এটা জ্যামিতিক্যালি মানে জিওমেট্রিক্যালি আরো অবনতি হয়েছে। ব্রিটেনে তিনি ভিজিটে গেলেন, তিনি প্রাইভেট ভিজিটে গেলেন, সরকারের পক্ষ থেকে বলল সরকারি ভিজিট। তো সরকারি ভিজিট আমরাও গেছি, কিং এর গেস্ট হিসেবে গেছি, সৌদি আরবের চীনের কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি, উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে ভিজিট করেছি। গেস্ট, সরকারের গেস্ট কি হয় আমি ছোট মানুষই বুঝি। আর ডক্টর ইউনূস তো বিশ্ববিখ্যাত, বেচারারে খাবার দেয় নাই, হোটেল দেয় নাই, হোটেলের ভাড়া দেয় নাই, পুলিশ এসে ধাওয়া করছে, পুলিশের উনি ওই হোটেলের ভিতরে বাড়িতে পারে নাই, 3.5 কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে, খাবার দিয়েছে হোটেলে। তো এই কত উপহাস করছে আমাদের এই বিশ্ববিখ্যাত বাংলাদেশি নেতাকে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন তিনি, আমরা শুনলাম প্রধানমন্ত্রীর সাথে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, তিনি দেখা করেন না, তিনি নাকি পরে বলে যে উনি কানাডা চলে গেছে। একটা গেস্ট চলে গেছে, আন্তর্জাতিক মানের গেস্ট, ধরেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার না, সে তো আগে তো সবাই যেখানেই গেছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার সাথে দেখা করে, কিন্তু এখানে উনি দেখা করেন নাই। আপনি দেখেন হোটেলটা ঘেরাও করেছিল আওয়ামী লীগের লোকরা, প্রতিবাদ করছে, সেখানে কোনো সিকিউরিটি নাই। যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, তখন আর পুলিশ ভিসি না দেখায়, বুঝেননি? তো এটা একটা উপহাসের ব্যাপার হয়েছে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার উল্টা আসেন যে আলোচনায় আসলে আমি ফুললি কনফিউজ, কোনো পক্ষেই যেতে নাই। আমার কাছে মনে হয়েছে ইউনূস যে চতুর, তিনি জিতে আছেন, তিনি এক সুতাও ছাড়েন নাই, এক সুতাও না। কিন্তু বিএনপি 17 বছর নির্বাচন করতে পারে না, এখন আসে নানাভাবে, এনসিপি আছে, জামাত আছে, নানান ভাবে সমস্যা তৈরি করতেছে, নির্বাচনের পথে যেতে পারে না। তার ফলে ডিসেম্বর একটা ডেডলাইন দিল, কিন্তু ইউনূস সাহেব প্রথমে কিন্তু ডিসেম্বরই বলেছে, পরে কিন্তু প্রেস উইং থেকে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন। এটা যে পরিকল্পিত একটা সময় নয়, আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং ওই সময়ের যে সিচুয়েশন বাংলাদেশে হয়, এতে তো এটা অবাস্তব। তিনি বলার জন্য বলে দিছে, এতে মিন করে তিনি ইলেকশন দিতে চান নাই। এবং এখন আপনারা দেখেন যে যতগুলি কথা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, ওখানে যেমন রনি ভাই বলছে, ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার তো পদত্যাগ চাইছে, সেই মনে হয় ড্রাফটটা করেছে, সে এই যৌথ বিবৃতি উপস্থাপন করছে। আমির খসরু মাহমুদ বলেছে আমরা খুব সন্তুষ্ট, বুঝিয়া না বুঝিয়া 1.5 ঘন্টা ভিতরে আলাপ হয়েছে, কিছু জানে কি জানে না তা জানি না। এবং দেখেন প্রত্যেকটা জিনিসে বলছে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে মধ্যে নির্বাচন হতে পারে, নাও হতে পারে, শর্ত সকল প্রস্তুতি সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, তার মানে প্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত। এরপরে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এরপরে আমির খসরু মাহমুদ বললো আমরা খুব সন্তুষ্ট। এই কথাগুলো শোনার পরেই উনি সন্তুষ্ট বলেছেন। ওইটাই বলছি, তারপরেই উনি বলছেন। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিচার যদি বলেন, বিচার তো একটা মাত্র চার্জশিট,
হয়েছে, একটা মাত্র বিচার। তুমি তো 50 বছর লাগবে, উনি তো বাঁচবেনই না, সংস্কারটা করবে কে? উনি কি মনে করে আরো 50 বছর বাঁচবে? না, আজি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, রনি ভাই তখন যা বললেন, আপনি যেটুকু বলেছেন বা আমরা গত কদিন ধরে যা কিছু শুনেছি, তাতে করে ফলাফল তো আসলে ভালো না, বিএনপির জন্য ইতিবাচক না। তাহলে বিএনপি কেন লন্ডনে এবং বাংলাদেশে এত উচ্ছ্বাস প্রকাশ করলো? বিষয়টা হলো যে একটু ডেট তো আগে আসছে, আর না, সেটা তো নিশ্চিত হবে না। না, এপ্রিলের নিশ্চিত- ব্যাপারে যেমন নিশ্চিত ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যৌথ বিবৃতিতে কিন্তু ফেব্রুয়ারির ব্যাপারে নিশ্চিত ঘোষণা না, বিএনপি শর্তযুক্ত। বিএনপি মুখে যাই বলুক না কেন, ভিতরে ভিতরে বিএনপি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ সবগুলোতে ইফ পার্ট যুক্ত আছে। আর ইউনুস হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, ওই ইফ এবং বাট নিয়েই কিন্তু ইলেকশন দিবে না যে আমার সংস্কার হয়নি। বিএনপি কি না বুঝেই সন্তুষ্ট হয়েছে, নাকি বুঝেও সন্তুষ্ট হওয়ার পেছনে কোনো কারণ আছে? ইউনুসের ভোটও চরে ঠেকে গেছে, এই জন্য ওনারা উপরে সন্তুষ্টি প্রকাশ করলেও ভিতরে সন্তুষ্ট হতে পারেনি। অন্ততপক্ষে একটা নির্বাচনের ডেট তো আগে আনছে, এই একটা সন্তুষ্টি। আবার একটু নড়াচড়া ভাবও দেখাচ্ছে, যদিও এর কোনো অগ্রগতি নাই। ইলেকশন কমিশন তো কিছু করছে না, আসে তো যদি এটা আলোচনায় অগ্রগতি হতো এবং ডক্টর ইউনূস যদি ইলেকশন দিতেই চাইতো, প্রথম তো টেলিফোনটা হোক আর বৈঠক হোক, ইলেকশন কমিশন পাইতো। ইলেকশন কমিশন তো কিছু জানে না। এখন ইলেকশন কমিশন বৈঠক করবে, বৈঠক করে তার ইউনূস সাহেবের মুড বুঝবে। কিন্তু ব্রিফিং এর পরে খলিলুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে এই যৌথ ঘোষণার পরে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করবে। রোডম্যাপ ঘোষণা করবে, খলিলুর রহমান তো আরো ফ্যাস, বুঝছেন না? এই ঘটনাটা আবার ড্রাফটও আমার মনে হয় খলিলুর রহমান করে প্যাস লাগাইছে, ইফ বাট শব্দ যদি হইতে পারে হয়, কোনো জায়গায় মেয়ে ছাড়া কোনো শব্দ নেই, অর্থাৎ ইউনূস যে জায়গায় ছিল অফিসিয়ালি সেই জায়গায় আছে। তো সেটা সবাই বুঝছে, বিএনপি কেন বোঝে নাই? না, বিএনপি বোঝে নাই এমনটি না, করে হয়তো বারখা চুরি করা আর কি, ফাঁসিয়ে গেছে আর কি, বৈঠক করছে অন্তর্মনে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূস, জানে কি ভিতরে কথা হয়েছে। 1.5 ঘন্টা কি কথা হয়েছে, 1.5 ঘন্টা যেটা জয়েন্ট ইয়ে করছে তো কয়েক মিনিটের 3টে পয়েন্ট, একটা পয়েন্ট ইলেকশন কেন্দ্রিক, একটা পয়েন্ট, এটার জন্য কি 1.5 ঘন্টা বৈঠক? নিশ্চয়ই অন্য অনেক বৈঠক হয়েছে। আবার দেখেন ওই যে স্পোক্সম্যান বিএনপির, তিনি কিন্তু একসময় বলেছেন যে, এই কালকেই বোধহয় বললো যে আমরা ইউনূসের মতো লোকদের সরকারে যদি যেতে পারি তার সাহায্য দেব, এবং তার মতো অন্য লোক। সালাউদ্দিন সাহেবই বলেছেন তাকে ব্যবহার করা হবে, এবং তার অর্থ অনেকেই বলছেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে। এখন তার ব্যাখ্যা আবার পারসেপশন তৈরি হয়েছে, তারা আবার প্রেসিডেন্ট না বানায়। অর্থাৎ এটাও তো আলোচনা হইতে পারে ভিতরে ভিতরে। আবার এও হতে পারে যে আমারে তো 6 তলায় উঠাইছে নামাইছে, আমার তো 6 মাসের জেল ছিল, আমার তো বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, এগুলো খালাস না করেই তো আমি দায়িত্ব নিয়েছি, তো আমি তো নৈতিকভাবেও পারি না, আইনগতভাবেও পারি না। মানে দায়িত্ব ছাড়ার পরে যেসব সমস্যা হতে পারে সেগুলো আলোচনা হতে পারে, তো এটাই তো আমি বলছি। আপনি বলেন তো দেখি, আমি নিজে বলেছি 662 জন আর্মি চিফ বলেছিল যে সেনানিবাসে আশ্রয় নিয়েছে, বারবার বলেছি এই তত্ত্বাবধায়ক সরকার কেন তাকে জিজ্ঞেস করে না 662 জন কোথায় গেল। এখন আমরা তো দেখি ভারতে করে, দুবাই করে, অমুক জায়গায় করে, তালিকা প্রকাশ করা হয়েছে, পরে তালিকা প্রকাশ করছে, করার পরে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি কোথায়? ওখানে ছিল, আরো একজন ছিল। তাহলে এই যে 106 অনুচ্ছেদে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কে করলো, এই প্রশ্ন তো আছে। ওনারা জবাব দেয় না কেন? এটা ডকুমেন্ট ছাড়ে না কেন? কে দিল বলেন? তাহলে ওনার সরকার যদি ওটা সঠিক হয়, তাহলে এই সরকার অবৈধ। আবার রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেদিন আমিও দাওয়াত দিয়েছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, সেই সংবিধান সংস্কার করে কি করে বলেন? না, সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে এই কথা বলেছেন যে লন্ডনের বৈঠকে দায় মুক্তি নিয়ে কোনো কথা হয় নাই, কারণ এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে 106 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের, এবং সংবিধান যেহেতু চালু আছে সেই অনুযায়ী এই সরকার চলছে। তার মানে এই ব্যাখ্যাটা আবার তিনি কেন দিলেন? মানে এটা নিয়ে প্রশ্ন উঠছে বা উঠবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকারকে বৈধতা দিয়েছে, এটা তো এখন হাওয়ার উপরে ভাসতেছে, এটা নেওয়া হয় নাই। মানে ল মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব এখানে একটা দিয়ে কাল্পনিক, ওর ভিতরে আমার কাছে ডকুমেন্ট আছে, তো ওর ভিতরে কোনো বিচারপতি স্বাক্ষর নাই। ওখানে চ্যালেঞ্জ করছে না, এটা একটা অভিযোগ দাঁড় করা হয়েছে, তারাও তো খোলাসা করতেছে না, দেখায় না কেন, ডকুমেন্ট ছাড়ে না কেন?
সব ভেরিফাইড ফেসবুকে সব থাকতে পারে, ওই ছাত্র উপদেষ্টাও থাকতে পারে, আসিফ নজরুল সাহেব উপদেষ্টা, চিফ উপদেষ্টাও থাকতে পারে, প্রেস সেক্রেটারিও থাকতে পারে, এটা ছাড়ে না কেন? হয়তো উপযুক্ত পরিবেশ নাই এখন, সেই সময় তো আসে না। তার মানে এই যাই হোক, এছাড়া তো ইউনূস সাহেব বহুত সুবিধা দিছে, আপনাদের এই টেবিলে বলছি। এগুলোর তো একটা দায় মুক্তি লাগবে। এখন ধরেন সালাউদ্দিন সাহেব মুখে বললো, উনি কি শুনছে? উনি কি শুনছে? তার দলের ভিতরের খবর তিনি জানতেও পারেন, কোন জানতে পারে, স্পোক্সম্যান জানতেও পারে। দায় মুক্তির প্রশ্ন আসে কে জানতে চাইছে দায় মুক্তি দিছে? উনি বললো কে একবারে? তার মানে দায় মুক্তির আলোচনা হয়েছে? নাহলে উনি একবারে কেন বলতে গেল কোন দায় মুক্তি তো তারেক রহমান না, দায় মুক্তি তো ডক্টর ইউনূস চাইতে পারে, কারণ তার তো অনেকগুলো ফল্ট আছে, তার এবং তার সরকারের। তার সরকারের আছে, তো দায় মুক্তি তো সে চাইতে পারে। উনি একবারে দায় মুক্তির কথা বললেন কেন? আমরা এই শুক্রবার থেকে কয়দিন খলিলুর রহমানের ওখানকার উপস্থিতি নিয়ে অনেক কথা শুনেছি। আমির খুসরো মাহমুদ সাহেবের পয়েন্টটা আমি কারো মুখে শুনি নাই, একটু ব্যাখ্যা দেবেন? না, মূল ব্যাপারটা হলো যে এখানে এটা কি দুপক্ষই পাল্টাপাল্টি খেললো? এখানে যেগুলো সবাই জানে ওপেন সিক্রেট। ফার্স্ট ওপেন সিক্রেট হলো বিএনপির মধ্যে যে কয়জন প্রো ইন্ডিয়ান রয়েছেন বলা হয়, অভিযোগ করা হয়, তার মধ্যে শীর্ষ অবস্থানে আছেন আমির খুসরো মাহমুদ চৌধুরী। সে ভারতের দালাল, সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনতাম। সালাউদ্দিন সাহেবও আছেন, সালাউদ্দিন সাহেব, আমির খুসরো মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, ওনাদেরকে বলা হয় মানে যারা সরকারপন্থী, ইউনূসপন্থী বা জামাতপন্থী যারা লোকজন, তাদেরকে এরা ট্যাগ দিয়েছে রয়ের। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্যান্ডটা কি? এন্টি ভারত। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অপমান করতে হয়, কষ্ট দিতে হয়, বেদনা দিতে হয়, তার সামনে আমির খুসরো মাহমুদ সাহেবকে উপস্থিত করা বা তার পোর্ট্রেট ছবি হাজির করার সে আর কষ্টকর কিছু নেই। দ্যাট বিএনপি ডিড। সিমিলারলি এই সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের অবনতি এবং যেগুলো নিয়ে বিএনপি খুব প্লাস পয়েন্টে ছিল, সেনাবাহিনীর সমর্থন বিএনপি ম্যাজিক্যালি পেয়ে গেছে। এই কারণ হলো 111 তো ঘটেছে বিটুইন বিএনপি আর সেনাবাহিনী। তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন সেটা করেছে কারা? ডিজিএফআই করেছে তৎকালীন। তো যার জন্য সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। কিন্তু সেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যখন এসে ম্যাডাম জিয়ার সঙ্গে তার বাসায় দেখা করলেন, তাকে বিদেশে যাওয়ার আগে তার সাথে অভ্যর্থনা জানালেন এবং ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে তিনি যে স্ট্যান্ড নিলেন এবং জানুয়ারি মাসের 1 তারিখে নতুন একটি সরকার দেখতে চান। তো এই জায়গাটা যে জনাব ওয়াকারুজ্জামান বলেন বেনিফিশিয়ারি কারা? বিএনপি। আচ্ছা, এই কাজটা তিনি বলেছেন, হয়তো বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে, যার কারণে সরকারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে, অথবা তিনি নিজেই এই কাজটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার হয়তো পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? এই যে খলিলুর রহমান সাহেবের জন্য প্রো ইন্ডিয়ান লবির, অ্যান্টি ইন্ডিয়ান লবি এবং প্রো আমেরিকান লবি, যারা এই কক্সবাজারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ঘটনা ঘটছে, যার সঙ্গে সেনাবাহিনী সরাসরি জড়িয়ে পড়েছে এবং তারা এটা রিগ্রেট করেছে। তো এখন তো সেই ক্ষেত্রে এই যে বিএনপি যে খলিলুর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা তো খলিলুর রহমান সাহেবের সাথে তাদের কোনো দূরত্ব নেই, বরং খুশি হওয়া উচিত। এর কারণ হলো লতিফুর রহমান সরকারের যে লতিফুর রহমান সাহেব যে পিএস ছিলেন, তো তার বেনিফিশিয়ারি কারা হয়েছিল? বিএনপি। তো সেক্ষেত্রে তো বিএনপি শুড বি গ্রেটফুল টু লতিফুর রহমান এন্ড খলিলুর রহমান। কিন্তু তা না করে তারা খলিলুর রহমানের পদত্যাগ কেন দাবি করছেন? মূলত সেন্ট মার্টিন ইস্যু নিয়ে, মূলত এই করিডোর ইস্যু নিয়ে। এবং সেই করিডোর ইস্যুতে তারা কাকে খুশি করতে চেয়েছে? তারা খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে। এখন সেই খলিলুর রহমান সাহেবকে যখন আবার বিএনপির সামনে তুলে ধরা হলো, শো দ্য ফেজ অফ খলিলুর রহমান, তাহলে এসে তো আর তারেক রহমান সাহেবের জন্য বিব্রত করার নাই। তারেক রহমান সাহেব দেখেন, উনি চমৎকার একটা সুন্দর গাড়িতে করে সেখানে এসেছেন, উইথ এত সুন্দর ড্রেস, এবং তার আমি জুতোর দিকে তাকিয়ে দেখলাম, দ্য বেস্ট শোজ এবং বেস্ট তার যে স্যুট, তার স্যুটের ভিতরে যে তার যে শার্ট ছিল, আমি গত 15-20 বছরে তারেক রহমান সাহেবকে এত ওয়েল ড্রেসে দেখিনি। এবং এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম জিয়াকে নিতে এসছেন বা চলছেন, ভাঙাচোরা গাড়ি, কিন্তু অত সুন্দর একটা একেবারে মানে ওটাকে বলা হয় ল্যান্ড রোভার ডিফেন্ডার, একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি, এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না। তো তিনি তার সামনে একটা রেঞ্জ রোভার ছিল বা মার্সিডিজ ছিল, এবং তিনি সামনের ফ্রন্ট ডেস্কে বসে আসছেন, তার সিকিউরিটি গার্ড ছিল, হাতে এরকম জিনিসপত্র ছিল, তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে আসছেন। দরজা খুলিয়ে দেখেন খলিলুর রহমান।
ইট ইজ ডেঞ্জারাস। মানে আমার তো মানে মনে হয় যে তারেক রহমান সাহেব তো অনেক বড় নেতা, এই জন্য তার ধৈর্য শক্তি ভালো। আমি বাজি বেলে চিতে পড়ে যেতাম, সঙ্গে সঙ্গে চিতে পড়ে যেতাম যে কি হলো, আমি ওখান থেকে আমি ফেরত চলে আসতাম, আমার মেজাজ গরম হয়ে যেত, আমি পারতাম না। কিন্তু উনি সে মনের দুঃখ মনে রেখে হাসি মুখে সেখানে গেছেন, সবকিছু গেছেন। যাওয়ার পরে এই যে দেখেন একটা কন্ট্রাস্ট, মানে আপনি দুই চৌধুরী পরিবার, হ্যাঁ, দুই গ্রামের চৌধুরী দীর্ঘদিনের তাদের মধ্যে দ্বন্দ্ব, এখন দুইজন যে কোনো কারণে বসছে। এখন এক চৌধুরী আর এক চৌধুরীকে শাল দেখানোর জন্য, বন্দুক দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য শেষ যন্ত্রপাতি সব নিয়ে আসছেন, কার হাতি বড়, কার ঘোড়া বড়, এই সবই এখানে প্রদর্শন করা হয়েছে। কিন্তু দিন শেষে দেখা গেল যে ফলাফলটা ভালো হয়নি, আর যার কারণে আজ আমরা এখানে টকশোতে এই সমস্ত কথাবার্তা বলছি। এই হলো আমার বক্তব্য। জি, এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা খুব সাধারণ প্রশ্ন, এই নানান হিসাব নিকাশের প্রেক্ষিতে আসছে। তার মানে কি বিএনপি কি আবারও আমি আপনাকে ওই অবস্থানে ফিরে যেতে পারে? আজিজ ভাইয়ের সাথে আনঅফিশিয়ালি আপনাদের ঢোকার আগে কিছু কথা বলছিলাম। সত্যিকার অর্থে আমাদের একটা পুরো জাতির একটা ব্রিদিং টাইম দরকার, এবং এটা কম করে হলেও 2 থেকে 5 বছর। এর কারণ হলো আওয়ামী লীগ সরকারের 15 বছর আর গত 10 মাসের ফলে অপশাসন, আওয়ামী অপশাসন এবং 10 মাসের অপশাসন, পুরো যে পিলার গুলো রয়েছে রাষ্ট্রযন্ত্রের, যে করে দেখছেন এক করে মানে ওইটা সেটা এটা খারাপ। আগের যে 15 বছর এটা জ্যামিতিক্যালি মানে জিওমেট্রিক্যালি আরো অবনতি হয়েছে। এই সময় তো দুর্নীতি, দুঃশাসন, গুম খুম এগুলো তো এগুলো কোনো সমস্যা না। তো দুর্নীতি একটা রাষ্ট্রের জন্য খুব সমস্যা না, গুমও একটা রাষ্ট্রের জন্য, 18 কোটি দেশের জন্য কোনো সমস্যা না। কিন্তু সমস্যা মব। আচ্ছা, এই যে মব গুলো হলো, একটা মানুষ হলো যার যার চেহারে বসে সে রাতে ঘুমাতে পারতেছে না। সমস্যা হলো দুর্নীতি তো পরের ব্যাপার, আমি তো কাজই পাচ্ছি না, আমার আয় নাই, রোজগার নাই, ইনভেস্টমেন্ট নাই। জননিরাপত্তা অর্থনীতির কথা বলছেন, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার বিবেচনায় মানে ওইগুলো পরের ব্যাপার। আমাদের মেজর দুটো ব্যাপার হলো, আমাকে আগে ডাল ভাত খেতে হবে, আমাকে সুন্দর মতো ঘুমাতে হবে নিশ্চিন্তে, আমার মেয়েটাকে স্কুলে দিতে হবে, তাকে ফিরে নিয়ে আসতে হবে। পুরো জায়গাটাতে 18 কোটি মানুষের জীবনে যে অনিশ্চয়তা আসছে, এটা 1974 সনে বা 1973 সনে, এমনকি মুক্তিযুদ্ধের সময় এরকম অনিশ্চয়তা বাংলাদেশে ছিল না। সবকিছু স্বাভাবিক উপরে নিশ্চয় বলা হয় লিপস্টিক ডেভেলপমেন্ট। লিপস্টিক্যালি সবকিছু, আপনি ঠোঁটে লিপস্টিক লাগাই নিচে একেবারে কালো দগদগে একটা কালো, বিয়ে করার পরে বাসরাতে গিয়ে দেখছেন লিপস্টিক নাই, আপনার যে ফিট পাওয়ার অবস্থা এই বাংলাদেশের অবস্থা হয়ে গেছে সেই রকম। তো এই জায়গা থেকে যদি সত্যিকার অর্থে বের হইতে হয়, এরকম একটা জাতীয় সরকার দরকার অনেস্টলি। এখানে কোনো রাজনীতি না, যে সরকারটা আগামী 2 থেকে 5 বছরের মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নিয়ে, তাদের লোকজন নিয়ে পুলিশকে ঠিক করবে, সেনাবাহিনীকে ঠিক করবে। সেনাবাহিনীর মধ্যে হিউজ পেইন, যারা আওয়ামী লীগের লোকজন, সে পোশাক ছিল, বাট তারা আওয়ামী লীগ মানে তারা নিজেদেরকে আওয়ামী কর্নেল মনে করতো, আওয়ামী ব্রিগেডিয়ার, সবগুলো যে দেখেন কি অবস্থা হয়ে গেছে ক্যান্টনমেন্ট গুলোর মধ্যে। আবার এখানে গিয়ে দেখেন নতুন করে বিএনপির লোক সেখানে কিভাবে চলে আসছে। তো এগুলো তো বলতে হবে। পুলিশ গিয়ে দেখেন, পুলিশের 2/3 লোক ডিমোরালাইজড, আর 1/3 যারা আছে তারা কোনো মতে কাঁপতে কাঁপতে হাত দিয়ে কলমের সিগনেচার করতেছে, হাত কাঁপতেছে যে কখন কোন সমস্যা হয়ে যায়। ডিসিএসপি গুলো যারা এই কোটি কোটি টাকা ঘুষ দুর্নীতি করে যারা নিয়োগ লাভ করেছে, তারা সেখানে গিয়ে কোথাও জামাতের, কোথাও বিএনপির জাস্ট সেকেন্ড হ্যান্ড হয়ে ওই এলাকার যত টাউট বাটপাড়া এই সময়তে যে কাজগুলো করছে, তাদের হেল্পিং হ্যান্ড, অক্সিলারি ফোর্স হিসেবে মানুষের জনজীবন তছনছ করে ছেড়ে দিছে।